আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো উদ্দীপকটাতে, নিকোটিন জাতীয় বস্তু সেবনে মানুষের স্নায়ুতন্ত্র বিশেষ করে মস্তিষ্ক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ুকোষ তার কার্যকারিতা হারায়। হ্যাঁ, ভালো কথা। নিকোটিন যেটা হচ্ছে আমরা মাদকদ্রব্য বা ধূমপানের কারণে সেবন করতেছি, ওইটা আমাদের রক্তে মিশে যায় আর আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। শুধু যে তোমার এই জায়গায় স্নায়ুতন্ত্র মস্তিষ্ককে হ্যাম্পার করে এরকম না, তোমার রক্তের সাথে মিশে গিয়ে রক্ত ছাকনের কাজ করে কে কিডনিকেও আমাদের নষ্ট করে ফেলে। তারপর হচ্ছে তোমার রক্ত যাচ্ছে, পাম্প হচ্ছে কিভাবে, তোমার হার্টের কারণে হার্টকেও ক্ষতিগ্রস্ত করে, তারপর তোমার ফুসফুসকেও ক্ষতিগ্রস্ত করে, মানে পুরো দেহের সবগুলো অর্গান হচ্ছে এই নিকোটিনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মানুষের স্নায়ুতন্ত্র বিশেষ করে মস্তিষ্ক, আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে এই মস্তিষ্কটা, আরেকটা হচ্ছে তোমার সুষুম্না কাণ্ডটা। সুষুম্না কাণ্ড, এই দুইটা অংশ নিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। এবার মস্তিষ্ক সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্নায়ুকোষ তার কার্যকারিতা হারায়। স্নায়ুকোষের একক হচ্ছে আমাদের নিউরন। তাহলে নিউরনের কাজগুলো আমরা জানি, আমরা আলোচনা করব, সমস্যা নেই। এই যে নিউরনের কাজগুলা, এগুলো হচ্ছে হ্যাম্পার ঘটে। এখন নিউরন আমাদের পুরো বডির ভিতরে সমন্বয় সাধন করে, তার মানে পুরো বডিতেই হচ্ছে তোমার একটা গোলমাল পেকে যায়। তাহলে উদ্দীপকটা আমরা বুঝলাম। এরপরে দেখো কি বলছে, ক্যালোরি কি। ক্যালোরি হচ্ছে তুমি যে খাবারটা খাচ্ছ, যে পুষ্টি উপাদানটা গ্রহণ করতেছো, ওই খাবারটা ভেঙে আমাদের তাপ উৎপন্ন হয় না, শক্তি সাপ্লাই, মানে শক্তি সাপ্লাই করে, ওই খাবার থেকেই তো শক্তিটা আসে। তাহলে পুষ্টি উপাদান থেকে নির্গত যে তাপ শক্তিটা আমাদের বডি যদি একটা যন্ত্র হয়, তাহলে ওই যন্ত্রটাকে বা যান্ত্রিক শক্তি প্রদান করার জন্য, চালনা করার জন্য যে তাপ শক্তিটা, ওইটা আসে হচ্ছে আমাদের খাদ্য থেকে। ওই শক্তিটাই হচ্ছে আমাদের ক্যালোরি। কি বলছে দেখো তো, পুষ্টি উপাদান থেকে নির্গত তাপ শক্তির এককই হচ্ছে আমাদের ক্যালোরি। পুষ্টি উপাদান থেকে নির্গত তাপ শক্তির একক হচ্ছে ক্যালোরি। মাঝে মাঝে আমরা এটাকে কিলো ক্যালোরিতে নিয়েও হচ্ছে কাজকাম করি। তাহলে ক্যালোরি হচ্ছে আমাদের তাপ শক্তির একক, যেটা আমরা খাদ্য পুষ্টি থেকে পাচ্ছি। উচ্চ রক্তচাপ কেন হয়? উচ্চ রক্তচাপ তোমার জীবনযাপনের কারণেই হয়। তুমি যদি চর্বি জাতীয় খাবার বেশি খাও, যদি হচ্ছে ফ্যামিলিতে যদি কারো তোমার ডায়াবেটিক্স থাকে সেক্ষেত্রে, অথবা স্নায়বিক কোনো চাপ, এইসব কারণে হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপটা হয়ে থাকে। এখন উচ্চ রক্তচাপ এরকম, তোমার এই যে রক্তনালীর ভেতরে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু ওই নালীর গাত্রে যদি তোমার বেশি চাপ প্রয়োগ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে উচ্চ রক্তচাপ। মানে কিভাবে বলবো, যে রক্ত প্রবাহিত হচ্ছে একটা ফ্লোতে, ওই ফ্লোয়ের তুলনায় যখন ওই রক্তনালীগুলাতে অধিক পরিমাণে চাপ অনুভূত হচ্ছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ। কখন এরকম হইতে পারে? যদি অতিরিক্ত দৈহিক ওজন থাকে, লবণ আর চর্বি জাতীয় খাদ্য যদি তুমি বেশি গ্রহণ করো, এবং পরিবারের সদস্যদের যদি ডায়াবেটিক্সের পূর্ব ইতিহাস থাকে, সেক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ হইতে দেখি। রক্ত চলাচলের সময়, এই যে এই কথাটা দেখো, রক্ত চলাচলের সময় রক্তনালীর গাত্রে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ সৃষ্টি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। রক্ত ফ্লো হবে, তখন ওই নালীর ভিতরে একটা চাপ অনুভূত হবে, স্বাভাবিক, কারণ ফ্লো হওয়ার ফলে একটা যে চাপ, পার্শ্ব চাপ অনুভূত হচ্ছে, ওটা রক্তনালীতে এসে অনুভূত হবে। কিন্তু যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় ওই চাপটা, তাহলে আমরা ওইটাকে বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ। বাবা মায়ের উচ্চ রক্তচাপ যদি থাকে, সেক্ষেত্রে সন্তানদের যারা স্নায়বিক চাপে বেশি ভোগেন, মানে সন্তানদের সেক্ষেত্রে হইতে পারে, এখানে একটা কমা হবে, যারা স্নায়বিক চাপে বেশি ভোগেন, যারা ধূমপানের অভ্যাস আছে, তাদের হচ্ছে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এছাড়াও দেহের ওজন যদি বেড়ে যায়, কিংবা লবণ চর্বি জাতীয় খাবার যদি বেশি খাও, ওই যে আমি বললাম যে তোমার জীবনযাপনের কারণেই হচ্ছে তোমার এই সমস্যাগুলো দেখা দিবে। তাহলে সুন্দর জীবনযাপন কিন্তু আমাদেরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে। উচ্চ রক্তচাপ কেন হয়, তাহলে আমরা কতগুলো কারণ জানলাম। এরপরে দেখো কি বলছে গ নম্বর প্রশ্নটা, যে উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গঠন। উদ্দীপকে আমাদের কোন অঙ্গটার কথা বলছে? এই যে মস্তিষ্কের কথা বলছে। তারপরে স্নায়ুকোষ, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করা লাগবে। এখন গঠন যখন তোমাকে বলে দেয়, তখন কি করা লাগে? এই জায়গাটা হচ্ছে তোমার চিত্র মাস্ট দেওয়া লাগে। মানে গঠন যদি বলে দেয়, তাহলে বুঝতে পারবে যে চিত্র এই জায়গায় দেওয়াটা ফরজ। তাহলে আমরা মস্তিষ্কের চিত্র আঁকবো। মস্তিষ্কের চিত্র কিন্তু কঠিন না, সহজ। কিন্তু মস্তিষ্কের গঠন বর্ণনা করা লাগবে। মস্তিষ্কের 3টা পার্ট আছে। আচ্ছা, আর একটু কথাবার্তা বলে নি। মস্তিষ্কের 3টা পার্ট আছে, অগ্র, মধ্য আর পশ্চাৎ। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক।
এখন এই যে অগ্র মস্তিষ্ক, এটাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, মধ্যকে 3টা ভাগে ভাগ করা যায়, পশ্চাৎকে 3টা ভাগে ভাগ করা যায়। অগ্রর ভিতর কি আছে? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রামটা হচ্ছে তোমার সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হচ্ছে আমাদের সেরিব্রাম, যেটা ওই যে মস্তিষ্ক বাইরে থেকে দেখলে এরকম ঢেউ খেলানো যে মানে বড় অংশটা দেখতে পাই, ওইটা হচ্ছে সেরিব্রাম। এই জন্য আমরা অগ্র মস্তিষ্ককে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বলে থাকি। এরপরে পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। সেরিব্রাম আর সেরিবেলাম কিন্তু এলোমেলো করে ফেলিও না, আমি ছোটবেলায় এলোমেলো করে ফেলতাম, যার জন্য তোমাদেরকে এখন সাবধান করে দিচ্ছি। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কে, সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এবার চলো আমরা একটু চিত্রটাতে দেখি। দেখো মস্তিষ্কটা আঁকছি, এখন এই মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় আছে। কোথায় সুরক্ষিত অবস্থায় আছে? আমাদের করটিকার ভিতরে। মস্তিষ্ক হচ্ছে খুবই নরম নাজুক একটা অংশ, যেটা তোমার কিন্তু বাইরের আঘাত লাগার কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারতো, যার জন্য এটা করটির ভিতরে বা করটিকার ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। এরপরে দেখো ঢেউ খেলানো যে অংশটুকু দেখতে পাচ্ছ বাইরে থেকে, একদম পুরো অনেক অধিকাংশ অংশই এই ঢেউ খেলানো অংশ, তাই না? তাহলে এই ঢেউ খেলানো অংশটাকে আমরা বলবো হচ্ছে সেরিব্রাম, যেটা সবচেয়ে বড় অংশ, এটাকে আমরা গুরু মস্তিষ্কও বলে থাকি। এরপরে আরো আছে তোমার থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই যে 3টা অংশ সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই 3টাকে একসাথে আমি কি বলছিলাম? অগ্র মস্তিষ্ক বলছি না? এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। তারপরে মাঝখানে এই জায়গাটায় আছে হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক, যেটা কি করতেছে? আমাদের পশ্চাৎ আর অগ্র মস্তিষ্ককে সংযোগ করার মানে কাজটা করতেছে। তাহলে এই যে দেখো মানে মধ্য মস্তিষ্কর পরে এই যে দেখো এখানে সেরিবেলাম, এই যে অংশটুকু সেরিবেলাম, লাভের মতো দেখতে না? তারপরে পন্স, এই জায়গাটা হচ্ছে পন্স। তারপরে এই যে দণ্ডের মতো অংশ, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা, এই 3টাকে একসাথে বলবো হচ্ছে আমরা পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র মস্তিষ্ক দেখলাম, পশ্চাৎ মস্তিষ্ক দেখলাম। এরপরে দেখো সুষুম্নাকাণ্ড। আমাদের উদ্দীপকে কিন্তু এই 2টা কথাই বলছে, মস্তিষ্কের কথা বলছে আর সুষুম্নাকাণ্ডের কথা বলছে। এবার চিত্র যখন অঙ্কন করবা, চেষ্টা করবা সবগুলা চিহ্নিতকরণ হাতের ডান পাশে এরকম এক সিরিয়ালে করার। অবশ্যই সবগুলা চিহ্নিতকরণ হাতের ডান পাশে হবে, একটা সিরিয়ালে হবে। এবার চিত্রটা তো আমি আঁকলাম, অনেক সুন্দর হয়েছে, আমি তো অনেক সুন্দর চিত্র আঁকতে পারি। তাহলে এই যে সুন্দর একটা চিত্র আঁকলাম, তারপরে হচ্ছে চিহ্নিতকরণ করলাম, এরপরেও আমাকে এই চিত্রটাতে 0 দিবে। কি জন্য ডাবল 0 দিবে? কি জন্য বলো তো? চিত্রের নাম দেই নাই। চিত্রের নাম যদি না দাও সেক্ষেত্রে চিত্রতে পাবা ডাবল 0। তাহলে আমি এটা কি আঁকলাম? মানব মস্তিষ্ক আঁকলাম, মানব মস্তিষ্ক। চিত্রের নাম অবশ্যই দেওয়া লাগবে। তাহলে এই যে চিত্রটা সহজ, কিন্তু সবার প্রথমে কি করবা? মাথার একটা স্ট্রাকচার আঁকবা, তারপরে যাই হচ্ছে আচ্ছা আমি যদি একটু দেখাইতে যাই, প্রথমে মাথার একটা স্ট্রাকচার আঁকবা, তারপরে চোখ, নাক, তারপরে আরেকটা লেয়ার দিবা, আরেকটা লেয়ার দিবা, এরপরে দিয়ে দিবা ঢেউ খেলানো অংশ। দেখবা হচ্ছে তোমার অর্ধেক কাজ এই জায়গায় শেষ। তারপরে হচ্ছে তোমার কর্পাস ক্যালোসামটা দিবা, এইখানে পাখির মতো একটা অংশ, এখানে লাভটা দিয়ে দিবা, হয়ে গেছে হয়ে গেছে। আর একটু মডিফাই করবা, চিহ্নিতগুলো ঠিক করে করবা, তাইলে দেখবা হচ্ছে মস্তিষ্ক আঁকা অনেক সহজ। এখন আমরা কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যাচ্ছি না যে আমাদেরকে অনেক সুন্দর মস্তিষ্ক আঁকা লাগবে। এই যে বাজে করে যে চিত্রটা আঁকলাম, তাহলে মানুষকে আমাকে পচাবে, বলবে যে তোর মস্তিষ্ক কি এরকম দেখতে, যার জন্য তুই এরকম আঁকছিস। না, এরকম কোনো কিছু নাই। মস্তিষ্কের চিত্র যদি আসে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা হচ্ছে ঠিক করে চিহ্নিতকরণটা করব, তাহলেই দেখবা নাম্বার দিয়ে দিবে। এক্ষেত্রে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যাচ্ছি না যে অনেক সুন্দর করে আঁকা লাগবে। ওই চিত্র দেখে অনেক স্টুডেন্ট কি করে, দিতে চায় না, যে আল্লাহ এখানে চিত্র চাইছে আমি দিব না। কিন্তু গ ঘ ক মানে যে প্রশ্নটাতে চিত্র চাইছে ওইটা ছাড়াও বাকি প্রশ্নগুলো সে খুব ভালো মতো পারে, তবুও সে ওই যে চিত্রের জন্য সাহস করতে পারে না, যার জন্য ভয় পায় না, সাহস করে চিত্রটা দিয়ে দিও, সহজ চিত্র। চলো এরপরে আমরা কই যাব, ঘ নাম্বার প্রশ্নে যাব। কি বলছে দেখো তো, উদ্দীপকে উল্লেখিত কোষটি তার কার্যকারিতা হারালে কি ধরনের সমস্যা তৈরি হবে? কোষটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ, স্নায়ুকোষের একক হচ্ছে নিউরন। তার মানে আমরা নিউরনের গুরুত্বটা লিখব, যে ওর এতগুলো গুরুত্ব আছে, ও যদি এখন কার্যকারিতা হারায় ফেলায় এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারবো না। তাহলে চলো এই জায়গাটায় আমরা একটু পড়ি যে নিউরন কি কি গুরুত্বপূর্ণ কাজ করে। উদ্দীপকে উল্লেখিত কোষটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। এতটুকু যে তুমি বুঝতে পারছো, এটাই হচ্ছে প্রথম লাইনটাতে দিয়ে দিবা।
এতটুকু বুঝতে পারলেই হচ্ছে 1 নাম্বার কনফার্ম। স্নায়ুকোষ বা নিউরন যে তুমি বুঝতে পারছো, এখানে দিবা 1 নাম্বার। এরপরে বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরন নিয়ে আমাদের স্নায়ুকলা গঠিত। ওই যে এরকম নিউরন আমাদের বডিতে অনেকগুলো আছে, জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তাহলে এরকম অসংখ্য নিউরন মিলে আমাদের স্নায়ুকলাটা গঠিত হয়। নিউরন স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী একক। নিউরন হচ্ছে একক, এই একটা ওকে একক বলতেছি। এরকম অনেকগুলা মিলে পুরো জালের মতো বিস্তৃত থাকে আমাদের পুরো বডিতে, ওইটাই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বলবো আমরা। স্নায়ুকলা মানবদেহের, এই যে কলা যেই কথা, তন্ত্র সেই কথা, বুঝছো? স্নায়ুতন্ত্র বা স্নায়ুকলা একই কথা। মানবদেহ বিভিন্ন কাজ সঠিকভাবে পরিচালনার মাধ্যমে মানবদেহকে সুস্থ রাখে। এখন বিভিন্ন কাজ বলতে কি বুঝায়? বিভিন্ন কাজ করে। কি কি কাজ করে? ওই মাঝে মাঝে এরকম হয় না, যখন আমরা অনেক কিছু বুঝাইতে যাই যে এই কাজ ইত্যাদি 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 দিয়ে হচ্ছে অসংখ্য আরও আরও অনেক কাজ আছে, এটা বুঝায়। আবার যখন আমি কোনো উদাহরণ খুঁজে পাই না, তখন আমি আবার ইত্যাদি ইত্যাদি বলে দিই। এরকম কিন্তু না। বিভিন্ন কাজ বলতে এখানে কাজগুলো আমি তোমাকে বলতেছি কি কি কাজ করে। এই যে নিউরনটা, চলো আমরা একটু নোটে যাই। এই যে নিউরন জালের মতো যখন ছড়ানো অবস্থায় থাকতেছে, নিউরনটা কি করে আমাদের, কোথায়, এই জায়গাটায় দেখো, এই যে কতগুলো নিউরন একসাথে জালের মতো ছড়ানো অবস্থায় আছে। এখন এই যে প্রথম নিউরনটা, ওর এই গোলাকার অংশটাকে আমরা বলবো হচ্ছে কোষ দেহ। কোষ দেহের পরে ওর পাশে দেখো তো ছড়ানো ছিটানো অবস্থায় আছে ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশগুলোকে আমরা বলবো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটের পরে এই যে বড় প্রলম্বিত অংশটা, এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের পাশে যে শাখা প্রশাখাগুলো, এগুলোকে আমরা কি বলতেছি? অ্যাক্সন প্রান্ত বলতেছি। এই অ্যাক্সন প্রান্ত আর এই 2 নাম্বার নিউরনের ডেনড্রাইট দেখো তো খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? এই কাছাকাছি অবস্থানের জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এরকম কাছাকাছি অবস্থান করে, খুবই একদম লেফটে থাকে না, কিছুটা দূরত্ব বজায় অবস্থান করে। তাহলে এই যে দূরত্ব, মাঝখানে ফাঁকা জায়গা, তবুও কিন্তু উদ্দীপনাগুলো তড়িৎ গতিতে এই জায়গা দিয়ে হচ্ছে চলে যেতে পারে। তাহলে এখান থেকে মনে করো কোনো একটা উদ্দীপনা গৃহীত হইল, সংবেদ গৃহীত হয় বাইরে থেকে বা পরিবেশ থেকে, কোনো তাপ, কোনো ব্যথা, কোনো অনুভূতি বাইরে থেকে গৃহীত হচ্ছে, কোনো একটা স্পর্শ, সব কিছু আমরা পরিবেশ থেকে গ্রহণ করতেছি। গ্রহণ করার মাধ্যমে এই যে গৃহীত অনুভূতিটা, ওইটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে নিয়ে যেতে হবে। তাহলে ধরো এই জায়গাটা হচ্ছে গৃহীত হচ্ছে, এখানে আমার আঙ্গুলে একটা সুই ফুটে গেল। এখন আমি এখানে যে ব্যথাটা অনুভূত হইলো, এই ব্যথাটা এখানে যে নিউরন আছে পুরো দেহেই তো ছড়ানো অবস্থায় আছে, তাহলে এখানে যে নিউরনটা আছে ও কি করবে, আমার এরকম জালের মতো ছড়ানো নিউরন একটার পরে একটা এরকম উদ্দীপনাগুলা এই নিউরন থেকে এই নিউরনে এভাবে একটার পরে একটাতে হচ্ছে ট্রান্সফার করতে থাকবে। কিন্তু এই ট্রান্সফারের কাজটা এত দ্রুত হবে, দেখো এরকম করে এটার ভিতর দিয়ে চলে যাবে। আবার এই পাশ থেকেও সেম খুব দ্রুত চলে যাবে। কোথায় যাবে? আমার সুষুম্না কাণ্ডের কাছে আসবে। সুষুম্না কাণ্ড কি জিনিস? এই যে তোমার মস্তিষ্কের পিছন দিক থেকে এখান থেকে একটা স্নায়ু বের হচ্ছে, যেটা কশেরুকাগুলার ভিতর দিয়ে, ওই যে মেরুদণ্ডের যে কশেরুকা থাকে, ওই কশেরুকাগুলোর ভিতর দিয়ে এরকম করে লম্বা হয়ে চলে যায়। ওইটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। ওখান পর্যন্ত চলে আসে। ওখান পর্যন্ত আসলে মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগে না। তখন কি হয়, এই যে অনুভূতিটা তোমার সংবেদটা প্রেরিত হইল, তখন ওই সুষুম্না কাণ্ড কি করে যে কোনো একটা নির্দেশনা দেয় যে হ্যাঁ তোমার সুই ফুটছে, তুমি হাতটা সরায় ফেলাও। তুমি কিন্তু চাইলেও এই কাজটা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবা না, যে তোমার হাতে একটা সুই ফোড়া দিল, তুমি এটা ধরে বসে থাকলা যে থাক ফোড়া দিক, কিছু হবে না। তোমার পায়ে একটা মশা কামড় দিচ্ছে, সেক্ষেত্রে হাত দিয়ে আমরা হচ্ছে ওই মশাটার জায়গায় হচ্ছে থাপ্পড় দিই। মাঝে মাঝে দেখা যায় যে মশা খাচ্ছে খাচ্ছে, আমরা বুঝি না। এরকমটা কেন হয়? কারণ মশা তার ওই যে স্যালাইভা থেকে কিছু, মানে ওর স্যালাইভাতে কিছু এরকম পদার্থ থাকে যা হচ্ছে আমাদের ওই জায়গাটুকুকে অবশ করে দেয়। তখন হচ্ছে ওই নিউরনগুলা সংবেদ প্রেরণ করতে পারে না। মাঝে মাঝে এরকম দেখা যায় যে একটা মশা খাচ্ছে তো খাচ্ছে, সে নিজে নিজে খেয়ে ওই জায়গায় বোটকা হয়ে ওখানেই পড়ে থাকে, আর উঠতে পারে না। মাঝে মাঝে এরকম কিন্তু হয়। সেক্ষেত্রে সবসময় না, মাঝে মাঝে কথা আমরা বলবো না, মানে অধিকাংশ ক্ষেত্রেই তো আমরা এরকম হয় যে হাত দিয়ে মশাটাকে মেরে ফেলতে চাই। তারপরে হচ্ছে তোমার গরম কোনো একটা কিছু তুমি স্পর্শ করছো, তুমি জানো না এটা গরম, স্পর্শ করার সাথে সাথে তুমি হাতটা সরায় ফেলাইলা। এরকম যে অনুভূতিগুলো, এগুলো চাইলেই কিন্তু তুমি মানে না করে থাকতে পারবা না। গরম কোনো একটা জায়গা তুমি স্পর্শ করছো, তোমার হাত অটোমেটিক ওটা ছেড়ে দিবে, খুব দ্রুত ছেড়ে দিবে। তাহলে এই যে অনুভূতিটা, এটা প্রবাহিত হচ্ছে আমাদের এই নিউরনগুলোর মাধ্যমে, এই সিনেপসের মাধ্যমে। এখান দিয়ে তোমার তড়িৎ গতিতে, এখানের অ্যাক্সন টার্মিনাল থেকে ওইখানে ডেনড্রাইট পর্যন্ত তড়িৎ গতিতে তোমার এই নির্দেশনাগুলো যাচ্ছে। এখন নির্দেশনাগুলো যখন যাচ্ছে, আমি হাতটা সরায় ফেলবো, এখানে তোমার আরও কাজ দরকার। এই যে এখানে আমার হাড়গুলো আছে, আমার পেশিগুলো আছে, এইগুলাকেও নিয়ন্ত্রণ করা দরকার। ধরো এই জায়গাটায় আমি একটা হাড্ডি আঁকলাম, এই যে হাড়, এটা তো একটা নিরেট বস্তু, তাই না? হাড় তো একটা নিরেট বস্তু। এখন এই নিরেট বস্তুটা কি সংকুচিত প্রসারিত হইতে পারবে? কখনোই না। এই নিরেট বস্তুটা তো নিজে নিজে তাহলে
মানে কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে এই যে হাড়ের উপরে আমাদের কি থাকে, পেশির আবরণ বা আচ্ছাদন থাকে। এই যে দেখো পেশি এটাকে আচ্ছাদন করে রাখতেছে। পেশির ভিতরে এখন নিউরন আছে, এই যে এই নিউরনগুলো পেশির ভিতরে আছে। পেশি সংকুচিত প্রসারিত হইতে পারে। পেশি যখন সংকুচিত প্রসারিত হবে তখন ওই হাড়গুলা তোমার হচ্ছে নড়াচড়া করতে পারবে। পেশির শেষের দিকে এইদিকে তোমার তন্তুর মতো অনেকগুলো অংশ থাকে, যে তন্তুগুলা একসাথে মিলে মোটা একটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি করে। ওই দড়িটা যায় হাড়ের সাথে যুক্ত হয়। এখন মনে করো ওই দড়িটা আমি হাড়ের সাথে আটকাইলাম, এখন যখন দড়িটা টান দিচ্ছে পেশি সংকুচিত হচ্ছে, সংকুচিত হইলে এদিকে টান লাগবে না, টান লাগার ফলে এই যে দেখো হাতটা আমি মুভমেন্ট করাইতে পারতেছি। তাহলে নিউরনটা কি করতেছে, আমার এই পেশির ভিতরে নিউরন উদ্দীপনাটা প্রেরণ করতেছে, যার জন্য পেশি সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে তুমি যে কোনো ধরনের নড়াচড়া করতে পারতেছো। তাহলে এই যে দেখো তোমার ফুল বডির ভিতরে একটা সমন্বয় সাধিত হইলো। তোমার পায়ে একটা মশা কামড়াচ্ছে, তোমার পুরো বডি বা উপরের অংশটা, হাতের তো এখানে তোমার কোনো কাজ নাই, যে পায়ে মশা কামড়াচ্ছে পা থেকে মস্তিষ্কে বা সুষুম্নাকাণ্ডে হচ্ছে তোমার সিগন্যালটা আসলো, কিন্তু হাতটা ওই জায়গায় কাজ করতেছে। তাহলে তোমার পুরো বডির ভিতরে একটা সমন্বয় করতেছে কে, এই নিউরনগুলা। কিন্তু এখন দেহের ভিতরে এই যে কাজ নিয়ন্ত্রণ করে চলাফেরার সময়, এই যে এখানে ওর কথাবার্তাগুলো দেখো, যে চলাফেরার সময় হাত ও পায়ের সংকোচন প্রসারণ মুখমণ্ডলের সঞ্চালন নিউরনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এছাড়াও স্নায়ুকলা উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা, যে এই কাজটা হইলে কি করা লাগবে এরকম প্রতিবেদন সৃষ্টি করা এবং বাস্তবায়ন করা, এই কাজগুলো আমাদের কে করতেছে, নিউরন করতেছে। এখন নিউরন যদি নষ্ট হয়ে যায় বা ও যদি ওর কার্যকারিতা হারায়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, অবশ্যই আমাদের এই যে কাজগুলা, সমন্বয়ের যে কাজগুলো, এই সব কিছু হচ্ছে হ্যাম্পার ঘটবে। আবার কি বলছে দেখো তো, মানব দেহে সামগ্রিক ভারসাম্য হারিয়ে ফেলবে। ওই যে পুরো দেহের ভিতর ভারসাম্যটা কে রক্ষা করে, এই নিউরনটা। তাহলে মানব দেহ তার ভারসাম্য রক্ষা করবে, মানুষ চলাফেরা করতে পারবে না, খাবার খেতে পারবে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। তাহলে দেখো এই যে গুরুত্বপূর্ণ কাজগুলা, স্বাভাবিক জীবনযাপনের জন্য এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব কিছুতেই হ্যাম্পার ঘটবে। কি জন্য? কারণ নিউরন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের উদ্দীপকে তো এইটাই জানতে চাইছে যে এই কোষটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি অসুবিধা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ওর গুরুত্বপূর্ণ কাজগুলো, এই কাজগুলো যদি থেমে যায় তাহলে আমাদের জীবনে অনেক সমস্যা দেখা দিবে। এখন আমি যে কথাবার্তাগুলো বললাম, ওইখানে যে নোটে যে চিত্রগুলো দেখাইলাম, ওই চিত্রগুলো তোমার এই প্রশ্নের ভিতর কিন্তু ইনক্লুড করা লাগবে না। আমি শুধু বোঝানোর জন্য এই বেশি কথাগুলো বলছি। বেশি কথা, এতগুলা কথা তোমার এখানে লেখা লাগবে না। বেশি কথাগুলো শুনে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে হচ্ছে খাতায় যতটুকু মনে থাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিবা, সুন্দর একটা মার্কস উঠে যাবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।